অবশেষে অ্যাজ এক্সপেক্টেড ছন্দে ফিরে এসেছে ব্রাজিল মরক্কোর এগেনস্টে। তাদের যে সকল খামতি আমরা দেখেছিলাম সে সকল খামতিগুলোর অনেকটাই আমরা এই হাইতির এগেনস্টে ম্যাচে অনুপস্থিত দেখলাম, যে কারণে দুর্দান্ত খেলেছেন ভিনিসিউস, দুর্দান্ত খেলেছেন ম্যাথিউস কুনিয়া, দুর্দান্ত খেলেছেন ব্রুনো গিমারায়েশ, দুর্দান্ত খেলেছেন লুকাস পাকেতা। শুধু তাই নয়, কার্লো অ্যাঞ্চেলত্তির মধ্যেও একটা চেঞ্জ করার মানসিকতা আমরা লক্ষ্য করলাম। মরক্কোর এগেনস্টে আমরা যে ধরনের একাদশ দেখেছিলাম, ব্রাজিলের যে ধরনের ট্যাকটিক্স দেখেছিলাম ব্রাজিলের, সেখান থেকে একটু সরে এসেছেন তিনি। আমি আমার আগের ভিডিওতে যে জিনিসটা এক্সপ্লেইন করেছিলাম যে কার্লো অ্যাঞ্চেলত্তি কখনোই হোলসেল চেঞ্জ আনবেন না দলের মধ্যে, হয়তো বা টুকটাক চেঞ্জ আনবেন। সো ওই টুকটাক চেঞ্জটাই আজকে আমরা ব্রাজিলের খেলায় দেখলাম, এবং সেই চেঞ্জের মাধ্যমেই দ্যাট ওয়াজ এনাফ টু থ্র্যাশ হাইতি 3-0। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে বিকাশের ড্রিম কাপ উইথ হামজা ক্যাম্পেইনে আমাদের চ্যাম্পিয়ন খেলোয়াড় হামজা চৌধুরী ভাই একটা প্রেডিকশন করেছিলেন যে ব্রাজিল নাকি এবারের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাবে। এখন হাইতির এগেনস্টে ম্যাচটাকে যদি আমরা বেঞ্চমার্ক হিসাবে ধরি, তাহলে নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে হামজার প্রেডিকশনটাই অন্তত পক্ষে সত্যি হচ্ছে যে ব্রাজিল সেমিফাইনালে যাবে। এখন কোয়েশ্চেন সেইটা না, কোয়েশ্চেন ইজ হাইতি কিন্তু যত যাই বলেন না কেন একটা দুর্বল দল। এখন এই দুর্বল দলের এগেনস্টে ব্রাজিল যেভাবে দাপট দেখিয়ে খেললো, যেরকম ফরমেশনে খেললো, যেরকম কৌশলে খেললো, ওই একই রকম ফরমেশন, কৌশল এবং দাপট কি পরবর্তীতে বড় দলের এগেনস্টেও থাকবে কি না সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে ব্রাজিল ইন দ্য ফিউচার বড় দলের এগেনস্টে এবং এই বিশ্বকাপে কি কি করছে। আর হামজা নিয়ে যেহেতু কথা বলছিলাম, হামজার সাথে যদি আরো বেশি কানেক্টেড ফিল করতে চান তাহলে অফকোর্স বিকাশ অ্যাপে যাবেন, সেখানে গেমিং জোনে যাবেন। গেমিং জোনে গিয়ে সেখানে একটা গেম আছে দেখবেন, হামজা ভার্সেস ওয়ার্ল্ড, যেখানে আপনি হামজা চৌধুরীর ক্যারেক্টার নিয়ে মাত্র $1 গেমটা খেলতে পারবেন হামজা 20 কোড ইউজ করে, এবং সেই গেম খেলতে খেলতে জিততে পারেন আকর্ষণীয় অনেক পুরস্কার। সো হারি আপ। তো যাই হোক না কেন, ম্যাচে ফিরে আসি। আজকে ব্রাজিল এমন কোন ট্যাকটিক্সে খেললো যে ট্যাকটিক্সে তারা সবাই একসাথে ফ্লারিশ করছে, এবং ব্রাজিলিয়ান সাপোর্টাররা আবারও আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করেছেন। ব্রাজিল এই ম্যাচে যথারীতি 4-2-3-1 ফরমেশনে খেলেছে, এবং গত ম্যাচের থেকে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। যেমন রাইট ব্যাকে খেলেছেন দানিলো, এবং মেইন স্ট্রাইকারে ইগোর থিয়াগোর জায়গায় খেলেছেন ম্যাথিউস কুনিয়া। এখন ম্যাথিউস কুনিয়াকে 4-2-3-1 ফরমেশনে মেইন স্ট্রাইকার হিসাবে বলা হলেও তিনি কিন্তু ম্যাচ শুরুর পরে মেইন স্ট্রাইকার ছিলেন না, তিনি ছিলেন অনেকটা ফলস নাইনের ভূমিকাতে, যে কারণে তিনি প্রায় পাকেতার পাশাপাশি এভাবে পেছনে নেমে যাচ্ছিলেন, এবং পেছনে নেমে গিয়ে আদর্শ অ্যাটাকিং মিডফিল্ডারের মতো সামনে বারবার থ্রু বল পাঠাচ্ছিলেন। এখন হাইতি 5-4-1 ফরমেশনে খেললেও তাদের 5জন ফার্স্ট লাইনে ডিফেন্ডার থাকলেও তারা কিন্তু সেভাবে লো ব্লকে খেলছিল না, তারা মোটামুটি একটা হাই লাইন মেনটেন করছিল, এবং তারাও আক্রমণ করার চেষ্টা করছিল, এবং ওই সুবিধাটাই কিন্তু নিয়েছে ব্রাজিল। এখন হাইতি যেহেতু একটু হাই লাইনে খেলছিল, স্বাভাবিকভাবেই তাদের হাই লাইনের পেছনে কিছু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছিল, এবং সেই জায়গা ফাঁকা দেখে বারবার ডান দিক থেকে রাফিনিয়া এবং বাম দিক থেকে ভিনিসিয়াস এভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করছিলেন, এবং ভিনিসিয়াস আর রাফিনিয়ার এ সকল রান স্পট করে পেছন থেকে পাকেতা এবং ম্যাথিউস কুনিয়া বারবার থ্রু বল পাঠানোর চেষ্টা করছিলেন, যে কারণে ব্রাজিলের মিডফিল্ডে অত বেশি কন্ট্রোল না থাকলেও তারা ফার্স্ট চান্সেই বারবার থ্রু বল যেহেতু পাঠানোর চেষ্টা করছিলেন, সেহেতু ব্রাজিল অনেক বেশি গোলের সুযোগ সৃষ্টি করতে পারছিল। লুকাস পাকেতা হ্যাজ বিন ফ্যান্টাস্টিক ইন দিজ রোলস। উনি একটু লেফট সাইডে থেকে এখান থেকে বারবার তার ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলেন, তার ভিশন দেখাচ্ছিলেন, এবং মজার ব্যাপার হলো গিয়ে দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যে কাসেমিরো প্রপার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করলেও ব্রুনো গিমারেশ এই রাইট সাইডেড চ্যানেলগুলোতে বারবার রান মেক করছিলেন প্রপার বক্স টু বক্স মিডফিল্ডারের মতো। সো বড় দলের এগেনস্টে কিন্তু ব্রাজিলের মিডফিল্ডকে আরও বেশি কন্ট্রোল শো করতে হবে, যেটা কিন্তু হাইতির এগেনস্টেও আমরা দেখিনি। সো বড় দলের এগেনস্টে মিডফিল্ডে কন্ট্রোল না থাকলে কিন্তু ব্রাজিলের সমস্যা হতে পারে। এখন দেখা যাক যে ব্রাজিল খেলার এই অ্যাসপেক্টটা উন্নত করে কিনা।